বেঙ্গল ফিউশনের সবাইকে আমি নমস্কার জানিয়ে আজকে আমার বক্তব্য পেশ করছি। আমি ডক্টর অংশু সেন, স্নায়ুরোগ বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় হবে পার্কিনসন্স ডিজিজ। তো পার্কিনসন্স ডিজিজ সম্বন্ধে আমার অনেক রকম ধারণাই থাকে মনের মধ্যে, যে কারো কারো মনে হয় যে হাত কাঁপছে মানেই আমাদের পার্কিনসন্স হলো, বা চলার গতি কমে গেছে মনে হলো আমাদের পার্কিনসন ডিজিজ হয়েছে। এই ধরনের নানা ধরনের আমাদের সন্দেহ মনের মধ্যে দানা পাকায়। কিন্তু যদি কখনো এই ধরনের সমস্যা বা কোনো উপসর্গ দেখা যায়, তখন আমরা ডাক্তারবাবু শরণাপন্ন হই। এই অবস্থাতে আমি নিশ্চয়ই বলবো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা উচিত। কেননা এটা একটা অসুখ যেটা আমাদের এটা নট এ কিউরেবল, না হলে ট্রিটেবল ডিজিজ, এবং অনেকখানি ওষুধের সাহায্যে নিয়ন্ত্রণে থাকে। তো হাত কাঁপছে মানেই কিন্তু সবসময় যে পার্কিনসন্স ডিজিজ হয়েছে তার কোনো মানে নেই। অন্যান্য অনেক কারণে পার্কিনসন ডিজিজ হাতে কাঁপুনি হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে এসেনশিয়াল ট্রেমার বলে একটা অসুখ আছে, সেখানে হতে পারে, বা থাইরয়েডক্সিকোসিস আছে বলে একটা থাইরয়েডের সমস্যা, সেখানে কাঁপুনি হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা তিনটে বিশেষ উপসর্গের কথা উল্লেখ করব, যেটা আমাদের পার্কিনসন ডিজিজ ডায়াগনোসিস এস্টাবলিশ করতে সাহায্য করে। মনে রাখতে হবে, পার্কিনসন ডিজিজ ডায়াগনোসিস করতে হবে ক্লিনিক্যালি, অর্থাৎ রোগীকে দেখে। এটার কোনো আলাদা কোনো বিকল্প নিউরো ইমেজিং কিছু নেই যেটা থেকে আমাকে ডায়াগনোসিস করতে সাহায্য করবে। কিন্তু আমরা সিটি স্ক্যান করে দেখে নেব যে এর সাথে অন্যান্য কোনো আনুষঙ্গিক কোনো অসুখ আছে নাকি, যেগুলো পার্কিনসন ডিজিজের মতো ব্যবহার করে। প্রথমেই বলবো হাত কাঁপা এবং বসে থাকা অবস্থায় হাত কাঁপা, যাকে ইংরেজিতে বলা হয় রেস্ট ট্রেমার। এর সাথে যুক্ত হয় চলার স্লথ, মানে গতি কমে যাওয়া, একে বলা হয় ব্র্যাডিকাইনেশিয়া। এর সাথে থাকে হাতের স্টিফনেস, তাকে বলা হয় রিজিডিটি। এই তিনটি উপসর্গ যদি কারোর মধ্যে থাকে, তাহলে আমরা পার্কিনসন ডিজিজ সহজেই আমরা অনুমান করতে পারি। এখন পার্কিনসন ডিজিজ কি সত্যিই হয়েছে, না এটা অন্য কোনো রোগের লক্ষণ মাত্র, সেটা জানতে হলে আমাদের একটা মাথার নিউরো ইমেজিং, প্রেফারেবলি এমআরআই অথবা সিটি স্ক্যান করা উচিত। কেননা কিছু কিছু অসুখ আছে, যেমন ব্রেন টিউমার, সেটা অনেক সময় পার্কিনসন্সের মতো আমাদের দেখতে লাগতে পারে। অথবা মাথার মধ্যে যদি কোনো ক্লট থাকে, যেমন সাবডুরাল হেমাটোমা, সেটা পার্কিনসনিজমের মতো অনেকটা ব্যবহার করে। আর একটা এন্টিটি রয়েছে, তাকে বলা হয় নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস। সেখানেও কিন্তু পার্কিনসন্সের মতো চিহ্ন দেখতে পাওয়া যায় শরীরের মধ্যে। চলার গতি কমে যায়, পেচ্ছাপ ধরে রাখতে অসুবিধা হয়, ভুলে যাওয়ার প্রবণতা থাকে। সুতরাং এই সমস্ত অসুখগুলো আমাদের কিন্তু নিউরো ইমেজিং দ্বারা আমাদের এক্সক্লুড করতে হবে, এবং তখনই আমরা বলতে পারবো যে এটা পার্কিনসন্স ডিজিজ। আর বাকি যে অসুখগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে পার্কিনসনিজম, মানে পার্কিনসন্সের মতো, কিন্তু পার্কিনসন্স ডিজিজ না। তো এই সমস্ত ক্ষেত্রে যে আমাদের যে সমস্যাগুলো হয়, যে ওষুধ খাওয়া নিয়ে, এখানে ওষুধ যে আর পার্কিনসন ডিজিজের আছে, সেগুলোরও কতগুলো যেমন উপকারিতা আছে, তেমনি কতগুলো পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। সেগুলো আমাদের মাথায় খেয়াল রেখেই ওষুধ প্রেসক্রাইব করতে হবে। প্রথমেই বলে রাখি, অসুখে যে জন্য যে আমরা যে ওষুধ ব্যবহার করে থাকি, তার কারণ হচ্ছে আমাদের মাথার মধ্যে ডোপামিন বলে একটা নিউরো ট্রান্সমিটার আছে। সেই নিউরো ট্রান্সমিটারটা যদি কখনো পরিমাণ কমে যায়, সেখানে তখন আমাদের এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে, যেখানে আমাদের চলার গতি কমে যায়, হাতের কাঁপুনি হতে পারে এবং হাতের স্টিফনেস ডেভেলপ করতে পারে। মাথার মধ্যে একটা জায়গা রয়েছে সাবস্টেন্সিয়া নিগ্রা পার্স কম্প্যাক্টা বলে, সেখানে এই ডোপামিনটা স্টোরেজ হয়, এবং সেই ডোপামিনের পরিমাণ হ্রাস পাওয়ার জন্যই কিন্তু এই উপসর্গগুলো লক্ষ্য করা যায়। এবং সেই অসুখের জন্য যে নিউরোট্রান্সমিটার যেটা কম রয়েছে, সেটা আমাকে বাইরে থেকে সাপ্লিমেন্ট করতে হবে। যেমন ডায়াবেটিস যদি ইনসুলিন যেমন সিক্রিশন হয় না প্যানক্রিয়াস থেকে, সেই ক্ষেত্রে আমাদের বাইরে থেকে ইনসুলিন দেওয়া হয়। এটাও অনেকটা সেরকম, যে ডোপামিনের অভাবে ব্রেন ঠিকমতো কাজ করতে পারছে না বলে আমাকে আর আলাদা করে ডোপামিন সাপ্লিমেন্টেশন থ্রু ট্যাবলেট বা ক্যাপসুল আমাকে শরীরের মধ্যে প্রবেশ করাতে হবে, তবেই সেই ব্রেনটা আর একটু সক্রিয় হয়ে উঠবে। তো এই ওষুধগুলোর কতগুলো সাইড এফেক্টও আছে, এবং সাইড এফেক্টগুলো বেশ রীতিমতো চিন্তার।
কেননা এতে পেশেন্টের যেমন উপকারিতাও হয়, চলার গতি ফিরে পায়, হাতের কাঁপুনি কমে যায়, হাতের স্টিফনেস চলে, সে নিজে অনেকখানি স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এই অর্থাৎ যেগুলো আমরা বলি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং বা এডিএল সংক্ষেপে, সেগুলো পেশেন্টরা ভালোই করতে পারেন। কিন্তু কিছু কিছুতে পার্শ্ব প্রতিক্রিয়া, সে কমনেস্ট পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব পাওয়া, সবসময় লেথার্জিক লাগা, এবং একটা খুব ইম্পর্টেন্ট সাইড এফেক্ট হচ্ছে হ্যালুসিনেশন। ঘরের মধ্যে কেউ ঢুকে পড়লো, কেউ মারতে আসছে, কেউ তাড়া করছে, এই ধরনের সমস্যা আমরা হামেশাই পেয়ে থাকি। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। অর্থাৎ যে ডোজটা এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে এফেক্টটা থাকে ভালো, কিন্তু সাইড এফেক্ট থাকে মিনিমাম। সেটা কিন্তু টাইট্রেট করে আমাদের ঠিক করতে হয়, এবং সেটা কিন্তু এই ধরনের রিয়াকশনগুলো ফ্রম পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করতে পারে। কেন তার জেনেটিক ফার্মাকোজেনেটিক্স বলে একটা জিনিস আছে, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কার শরীরে কতটা নেবে এবং কে কীরকম এটাতে রেসপন্ড করবে বা কার কতটা সাইড এফেক্ট হবে, সেগুলো কিন্তু অনেকখানি ফার্মাকোজেনেটিক্সের উপর নির্ভরশীল। এরপরে আসি যে অন্যান্য ওষুধের কথায়, যেটাকে বলা হয় হাতে রেস্ট ট্রেমর, মানে বসে থাকতে থাকতে সবসময় হাত কাঁপছে, চায়ের কাপ ধরতে গেলে হাত কাঁপছে, কোনো পার্টিতে গেলে সবসময় অস্বস্তি, হাত থেকে প্লেট পড়ে যাচ্ছে, খুবই অস্বস্তিকর অবস্থা। এই ক্ষেত্রে আমাদেরও অনেক ওষুধ আছে, যেমন তার একটা নাম হচ্ছে ট্রাইহেক্সিফেনিডিল। এই ওষুধেরও আবার সাইড এফেক্ট রয়েছে। কমনেস্ট সাইড এফেক্ট হচ্ছে মুখ সবসময় শুকিয়ে যায়, মনে হচ্ছে কথা বলতে পারছি না, কথার জড়তা চলে আসছে। ডোজটা সাধারণত আমরা খুব অল্প পরিমাণ দিয়ে শুরু করি। এর আবার সাইড এফেক্টের মধ্যে একটি ভেরি ইম্পর্টেন্ট পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কনস্টিপেশন। সুতরাং বেশিরভাগ সময় পেশেন্টরা এই ওষুধে খুব একটা উৎসাহ দেখান না। তখন তারা বলেন, ডাক্তারবাবু কাঁপুনি থাক, আমি কনস্টিপেশনের জন্য এবং মুখ শুকিয়ে যাওয়ার জন্য এই ওষুধ আমি খেতে পারছি না, আপনি আমাকে বরঞ্চ কাঁপুনি একটু থাক, তাও আমি মানিয়ে নেব, কিন্তু আমি ওষুধ কিন্তু এটা খেতে পারবো না। এই ক্ষেত্রে আমাকে যদি তাই মানতে হয়, তাহলে খুব অল্প ডোজে ওই ট্রাইহেক্সিফেনিডিল, যেটা প্যাসিটেন নামে পাওয়া যায়, সেটা আমরা অল্প ডোজে দিয়ে রাখি, যাতে কিছুটা পরিমাণ তার এই হাতের কম্পন হ্রাস পায়। এই একটা ফ্যাক্টর গেল। এখন মনে রাখতে হবে যে পার্কিনসন্সের মতো অনেক ধরনের অসুখ আছে যেগুলো ঠিক এই ওষুধগুলোতে কাজ করে না, সেগুলো পার্কিনসনিজম বলা হয়। তার মধ্যে যেগুলো পার্কিনসন্সের মতো এবং তার সাথে পার্কিনসন্সের আনুষঙ্গিক যেই চিহ্নগুলো থাকে, তার সাথে আরও কিছু কিছু চিহ্ন সেই অসুখগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়, এবং সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এই লিভোডোপা, ট্রাইহেক্সিফেনিডিল এই জাতীয় ওষুধে খুব ভালো রেসপন্ড করে না। সেই ওষুধগুলোকে বলা হয় অসুখগুলোকে বলা হয় পার্কিনসন্স প্লাস সিনড্রোম। যেমন মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি, প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসি, ডিফিউজ লিভি বডি ডিজিজ, এগুলো হচ্ছে কর্টিকোবেসাল গ্যাংলিয়ন ডিজেনারেশন। এগুলো হচ্ছে কতগুলো পার্কিনসনিজমের মতো, কিন্তু এই ওষুধগুলোতে কিন্তু ভালো রেসপন্ড করে না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ঠিক সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে, এবং দেখা গেছে সিনড্রোপা বাড়িয়েও এই ক্ষেত্রে খুব একটা আশানুরূপ আমরা ফল পাই না। যেমন প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসি ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় পেশেন্টের প্রথম থেকে একটা পশ্চারাল ইনস্টেবিলিটি, খালি পড়ে যাওয়ার প্রবণতা থাকে, ইউজুয়ালি পিছনের দিকে। পার্কিনসন্সে পড়ে যাওয়ার প্রবণতা থাকে, কিন্তু সেটা অনেক লেট স্টেজে। এই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে পেশেন্ট প্রথম থেকেই পিছনের দিকে দুম করে পড়ে যাচ্ছে, এবং মাথাটা স্টিফ হয়ে পিছনের দিকে বেঁকে যাচ্ছে, এবং চোখের মুভমেন্টগুলো একটু অ্যাবনর্মাল। এই ক্ষেত্রে আমাদের পেশেন্টের বাড়ির লোককেও বলতে হবে যেটা পার্কিনসন্সের মতোই অসুখ বটে, তবে এর চিকিৎসায় সাড়া দেওয়ার সম্ভাবনা খুব কম। সুতরাং আমাকে পার্কিনসন ডিজিজ আর পার্কিনসনিজম দুটো জিনিস এক না, এটা মনে রাখতে হবে। কিছু কিছু অসুখ আছে যেগুলো পার্কিনসন্সের মতো, তাকে কিন্তু পার্কিনসন্স ডিজিজ না, তাকে বলা হয় পার্কিনসনিজম। এবং পার্কিনসন্স ডিজিজ হচ্ছে যেখানে আমাদের হাতের কাঁপুনি থাকবে বসা অবস্থায় বা দাঁড়ানোর সময় বা চলার সময়, তার সাথে হাতের স্টিফনেস এবং চলার গতি ক্রমশ কমে যাওয়া, হ্রাস পাওয়া, এগুলোকে পার্কিনসন ডিজিজের আমাদের চিহ্ন বা লক্ষণ। এছাড়া অন্যান্য ট্রিটমেন্টও রয়েছে পার্কিনসন ডিজিজের মধ্যে, তেমন যে সমস্ত পেশেন্টদের এই ওষুধে কাজ না হয় সেখানে ডিপ ব্রেন স্টিমুলেশন, থ্যালামিক স্টিমুলেশন, এই নানান ধরনের সার্জিক্যাল প্রসিডিওর রয়েছে, তবে সেগুলো খুব একটা
ফলদায়ী বা কতটা রেসপন্ড করবে সেটা মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ফল হয়ে থাকে। তবে দেখা গেছে যে যে সমস্ত পেশেন্টদের একেবারেই সমস্ত ওষুধ চেষ্টা করা হয়ে গেছে, তখন যদি তারা রেসপন্ড না করেন, তখন আমাদের সার্জিক্যাল প্রসিডিউরের দিকে এগোতে হতে পারে। আর একটা কথা আমাদের অবশ্যই জানতে হবে যে শুধুমাত্র এই হাঁটা চলার গতি কমে যাওয়া বা কাঁপুনি হয় এটাই শুধু পার্কিনসন্সের লক্ষণ না। এর মধ্যে অনেক নন মোটর সিমটমস আছে, যেমন সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, ঘুম না হতে পারে, ভীষণ হতাশা লাগতে পারে বা ডিপ্রেশন হতে পারে, পেচ্ছাপ বা পায়খানা ধরে রাখতে অসুবিধা হতে পারে, এবং মুড সুইং হতে পারে, ওজনে ক্রমে দ্রুত ওজন হ্রাস পেতে পারে এগুলো, এবং ড্রিমস বা নাইটমেয়ার এগুলো হতে পারে। এগুলো নন মোটর কমপ্লিকেশনস অফ পার্কিনসন্স ডিজিজ। সুতরাং যখন আমরা পার্কিনসন ডিজিজের কোনো পেশেন্টকে আমরা দেখব, তার সমস্ত বিশদ ইতিহাস আমাদের সংগ্রহ করতে হবে। তার কোন জায়গাটায় সমস্যার প্রধান সেগুলো আমাদের চিহ্নিত করতে হবে, এবং সেইভাবে আমাদের ওষুধে প্রয়োগ করতে হবে। এবং ওষুধ প্রয়োগে করে দেখা গেছে যারা পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে রেসপন্স রেট খুবই ভালো। কিন্তু আর একটা ড্রব্যাকও আছে, এই কথাটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে প্রথম ওরাল ট্যাবলেটে ভালো কাজ করে, তার 3-4 থেকে 5 বছরের মধ্যে প্রাইমারি ফেলিয়ার বা সেকেন্ডারি ফেলিয়ার ধরনের সমস্যা হতে পারে, তখন আমাদের ইনসুলিনে যেতে হয়। পার্কিনসন ডিজিজের ক্ষেত্রেও তাই, প্রথম 3 থেকে 5 বছর মোটামুটি ওষুধে ভালো কাজ করে, তারপর থেকেই নানা ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়ারিং অফ এফেক্ট, মানে সেই ওষুধটা খুব অল্প সময়ের জন্য কাজ করেই থেমে যায়। সেই ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি অফ মেডিকেশনসটা আমাদের বাড়াতে হতে পারে, অথবা যে জিনিসটা হতে পারে ডিসকাইনেশিয়া, হাত পা বেঁকতে আরম্ভ করতে পারে, তখন আমাদের ওষুধের স্ট্রেংথটা কমিয়ে ডোজটা কমানোর সঙ্গে সঙ্গে ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে কিছু কিছু সমস্যা আমরা নির্মূল করতে পারি বা এর সাথে অন্য ওষুধও যোগ করতে পারি। তবে যাই হোক না কেন, আমাদের মনে রাখতে হবে যে একটা নির্দিষ্ট চিকিৎসা রয়েছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুর কাছে আমরা যাব, তত তাড়াতাড়ি এর সমাধান আমরা করতে পারবো। সুতরাং এই বিষয়ে একটা সচেতনতা বা অ্যাওয়ারনেস খুবই দরকার। এবং ইউজুয়ালি এটা যদিও বলা হয় এটা বয়স্কদের অসুখ, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে পার্কিনসন ডিজিজের কিন্তু একটা জেনেটিক কম্পোনেন্টও আছে। সুতরাং এটা ভাবলে হবে না যে শুধু বয়স্ক লোকরাই এই অসুখে অ্যাফেক্টেড হন, এবং ছোটদের ক্ষেত্রে, ছোট মানে বলবো কি অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রেও ওই ধরনের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে বলা হয় জুভেনাইল পার্কিনসন্স ডিজিজ, ইয়াং অনসেট পার্কিনসন ডিজিজ। সেই ক্ষেত্রে আমাদের কারণ বার করতে হবে যে অন্য কোনো কারণ আছে কিনা, দরকার হলে জেনেটিক টেস্টিং, উইলসন্স ডিজিজের জন্য টেস্টিং, যেখানে কপার ডিপোজিশন ইন দ্য ব্রেন হয়, সেটা পার্কিনসন্সের মতো ব্যবহার করে। এই হ্যালান-ফার্ডেন স্প্যাস সিনড্রোম বলে একটা অসুখ আছে, সেই অসুখগুলো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা পার্টিকুলার ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনে আসতে হবে। কেননা ইয়াং অনসেট পার্কিনসন ডিজিজে যাদের মধ্যে ফ্যামিলি হিস্ট্রি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু একটা স্ট্রং জেনেটিক কম্পোনেন্ট কিন্তু অনেক সময় এই ক্ষেত্রে আমরা পেতে পারি। এবং এর সাথে যে অন্যান্য কোনো অসুবিধা যেগুলো আগে আমি উল্লেখ করলাম, সাবডুরাল হেমাটোমা, ফ্রন্টাল লোব টিউমার, নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, এগুলোর কথাও কিন্তু আমাদের বয়স্ক লোকদের বা অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে আমাদের ভাবতে হতে পারে। সুতরাং এই সমস্ত যদি আমাদের এই বিষয়ে সচেতনতা থাকে, তত তাড়াতাড়ি আমরা চিকিৎসা শুরু করতে পারবো এবং তত রোগী আরোগ্য লাভ করবেন। তাহলে এই নিয়ে আরও অনেক বিশদ আলোচনা করা যেতে পারে। এই আলোচনাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে, এবং একটা দিন কেন, এই একটা টপিক নিয়ে আমাদের হয়তো একটা বছর লাগতে পারে পুরো একটা আলোচনা নিয়ে। তো আজকের মতো আপাতত এইখানেই আমরা আলোচনা শেষ করি। আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন এবং খেয়াল রাখুন আপনাদের মধ্যে কেউ এই ধরনের উপসর্গে ভুগছেন কিনা। যদি কখনো মনে হয় যে এরকম অসুখে আপনারা ভুগছেন, তাহলে নিশ্চয়ই নিকটবর্তী ডাক্তারবাবু বা স্নায়ুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আপনারা নিশ্চয়ই দ্রুত আরোগ্য লাভ করবেন। নমস্কার।